আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১১। দিতির হাতের ফোনটায় দিতির ঘুমন্ত অবস্থায় তোলা ছবিটা জ্বলজ্বল করছে। কিন্তু কখন তুলেছে এটা? ঘুমের মধ্যে? দিতি বার কয়েক চাইল। এটাই মোবাইলে তোলা শেষ ছবিটা। লুকিয়ে লুকিয়ে ছবিও তুলে রেখেছে এই লোক। অথচ দিতির সামনে কি অ্যাটিটিউড দেখায়। দিতি সরু চাহনিতে চাইল। অতঃপর ভ্রু বাঁকিয়ে বলল, সাক্ষ্য এহসান নিজের দিকটা আড়াল রেখে দিতিকে ঘুরিয়েছেন তাই না? ইচ্ছে করেই করেছেন তাই না? দিতির দুর্বলতা দেখে নিশ্চয় মজা পেতেন, রাইট? অথচ আমি কতগুলো দিন রেগেছি, কষ্ট পেয়েছি এই ভেবে যে আমায় ইগনোর করছে। আমাকে? নিজেরই বিয়ে করা বুকে। সাহস কত! আর এখন? এখন জানলাম সাক্ষ্য এহসান আসলেই গভীর জলের মাছ। এতটাই যে দিতিতে ঘুরিয়েছে। দিতি ছেড়ে দিবে না কি? মোটেও না। দিতি এইটুকু বলেই বাঁকা হাসল। ফোনটা আগের মতোই রেখে দিয়ে যখন পিছু ফিরল তখন দেখা সাক্ষ্য রুমে ঢুকছে। তাকে তাকাতে দেখেই বলল, ফোন কি করেছেন? কথা বলা শেষ না? দিতি ভ্রু কুচকায়। এমনভাবে বলছে যেন ফোন খুব মহামূল্যবান জিনিস। বলল, ওটা নিচে ফেলে দিয়েছি বেলকনি দিয়ে। যান খুঁজে আনুন। সাক্ষ্য খুঁজে আনতে গেল না, বরং বাহবা দিয়ে বলল, গুড, ভালো করেছেন। ওটা আপনার আশপাশে থাকাটাই চিন্তার বিষয় ছিল। এখন চিন্তামুক্ত। দিতি ভ্রু নাচায়। বিছানায় রাখা ফোনটার দিকে হাত বাড়িয়ে বলল, তাহলে ওটা বরং আমি আজ থেকে রেখেই দেই? আপনাকে চিন্তায় দেখতে আমার দারুণই লাগবে। সাক্ষ্য প্রায় সঙ্গে সঙ্গেই বিছানা থেকে ফোনটা ছো মেরে নিল। গম্ভীর স্বরে বলল, আমার জিনিস আমি কাউকে দেই না। নিচ্ছেই বা কে? নিলেই বা দিচ্ছে কে ম্যাম? এইটুকু বলেই পকেটে ফুরল ফোনটা। অতঃপর দিতির সামনে দাঁড়িয়ে তাকাল শান্ত চাহনিতে। আঙ্গুল এগিয়ে কপালে পড়া চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তৈরি হয়ে নিন। শামীমদের বাড়িতে যাব। ওখান থেকে ওর শ্বশুর বাড়ি যাব। দিতি শুনলি কেবল। সাক্ষ্য ততক্ষণে বেলকনিতে গেল। দিতি ২-১ সেকেন্ড চুপ থেকেই ব্যাগ নীল হাতে। অতঃপর ব্যাগ হাতড়াল শাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি বলে কথা, শাড়ি পরবে না? এমনিই যাবে? এইটুকু ভেবেই ব্যাগে শাড়ির খোঁজ চালাল। অথচ দুর্ভাগ্যবশত ব্যাগে একটা শাড়িও পাওয়া গেল না। সব জামা। দিতি হতাশ হল। সর্বপ্রথম মাকেই কল দিল। ওপাশ থেকে রিসিভার হতেই বলল, আম্মু, ব্যাগে শাড়ি দাওনি তুমি? কি আশ্চর্য! বিয়ে বাড়িতে শাড়ি পরার কত ইচ্ছে থাকে আমার, আর তুমি শাড়িই দাওনি গে। ওপাশ থেকে উত্তর এল, কি বলিস? আমি তো শাড়ি দিয়েছিলাম দিতি, ওই যে এইবার বিয়েবাড়িতে পরলি ওটাও দিলাম। দুটো শাড়ি দিয়েছি। সাক্ষ্যকে বলেও দিয়েছিলাম যে ব্যাগের নিচের দিকে শাড়ি আছে। ওকে একটু বলে দিও। কিন্তু কোনো শাড়িই তো নেই আম্মু। কোথায় গেল? হাওয়া হয়ে গেল। দিতির আম্মু আবারও বলল, আমি দিয়েছি, স্পষ্টই মনে আছে আমার। তোর যা যা দরকার সবই দিয়েছি। দিতি এবারে ওভাবেই কল রাখল। ফোনটা অবহেলায় ছুঁড়ে রেখে বিছানায় বসল নিরস মুখে। আর ঠিক তখনই সাক্ষ্য বেলকনি থেকে এল। ওভাবে বসে থাকতে দেখেই প্রথমে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি সমস্যা? যাবেন না? শাড়ি নেই আমার। যাব না। সাক্ষ্য ভ্রু বাঁকায়। প্রশ্ন ছুড়ে, শাড়ি কেন পরতে হবে? রুলস আছে কোনো যে বিয়েবাড়িতে শাড়িই পরতে হয়? আছে। বিবাহিত মেয়েদের শাড়িই পরতে হয়। মনগড়া কথাবার্তা। দিতি চাইল ফোঁস করে। উত্তরে বলল, ভালো। তো তো এখন তৈরি হবেন? জাস্ট 10 মিনিটসের মধ্যে তৈরি হয়ে ডাক দিবেন আমায়। তৈরি হব না। কি করবেন? সাক্ষ্য এবারে কয়েক কদম এগোতে এগোতে জানার, নো প্রবলেম, তাহলে তৈরি করে দিব। এদিকে আসুন। দিতি ভ্রু কুচকায়। অন্যদিন তিরিং করে লাফ মেরে পিছিয়ে গেলেও আজ পিছিয়ে গেল না। বরং ভ্রু নাচিয়ে বলল, আসলাম না। কি করবেন? আম্মু বলেছে আমার ব্যাগে শাড়ি ছিল। তাহলে কোথায় গেল শাড়ি দুটো? সব আছে। শুধু শাড়ি দুটোই মিসিং। সাক্ষ্য এবারে কেমন থামল।
পরমুহূর্তেই ভ্রু বাঁকিয়ে বলল, ভালো হয়েছে। শাড়ি দুটো থাকলেও পরতে দিতাম না। দিতি সন্দেহী চোখে চাইল যেন। সঙ্গে সঙ্গেই বলল, আপনি নন তো? আমার শাড়ি দুটো আপনিই সরিয়েছেন, রাইট? সাক্ষ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে জানাল, সরালেও কি প্রবলেম? ইচ্ছে হয়েছে, সরিয়েছি। দিতির রাগ লাগল এবারে। দাঁতে দাঁত চেপে বলল, খুব মহান কাজ করেছেন। এখন আমার ইচ্ছে হয়েছে শাড়ি পরব। মানে শাড়িই পরব। এনে দিন। সাক্ষ্য শীতল স্বরে জানাল, পরবেন না আপনি? শাড়ি টাড়িতে ভালো দেখায় না। না দেখালেও পরব। বড্ড বাড়াবাড়ি করেন আপনি। বলেছি না পরবেন না? পরবেন না মানে পরবেনই না। পরব মানে পরবই। পরেন শুধু শাড়ি। তারপর দেখবেন আমার থেকে খারাপ কে হয়। আপনি ভালোই বা কবে ছিলেন? আশ্চর্য। সাক্ষ্য গম্ভীরভাবে চাইল। যেন দিতির প্রতি শীতল রাগ উগরাতে পারছে না। তাই তো যেতে যেতে বলে গেল, শাড়ি পরেন বা লুঙ্গি পরেন, আপনার হাতে টাইম শুধু 15 মিনিট মিসেস দিতিকা। এর মধ্যেই তৈরি হবেন। টাইম স্টার্ট নাও। এইটুকু বলেই সাক্ষ্য বেরিয়ে গেল। দিতি শুধু চাইল, শাড়ি কোথায় পাবে সে? আশ্চর্য। অতঃপর মিনিট দুয়েক ওভাবেই থাকল। ফোনের স্ক্রিনে তখন ভেসে উঠল একটা মেসেজ, শাড়ি পরবেন ভালো কথা, কিন্তু শুধু কেউ একবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকুক ওখানে আপনার দিকে। তখন দেখবেন কুরবানি ঈদের আগেই কিভাবে কুরবানি হয় আপনার। প্রথমবার বেঁচে গেছেন, কিন্তু প্রতিবার নয় ওকে। দিতি মেসেজটা পড়ে আরও চটল। এত বড় হুমকি! এত বড় সাহস! এসব ভেবেই ফোসফাস করল। তারপর হুট করেই কি যেন বুদ্ধি মাথায় এল কি জানি, দিতি তাড়াতাড়ি পাশে ফিরল। পা বাড়িয়ে সাক্ষর ব্যাগটা দ্রুত চেইন খুলে চ্যাক করল। সৌভাগ্যবশত সাক্ষর ব্যাগে দেখা মিলল ওই দুটো শাড়িরই। দিতি বিস্ময় নিয়েই তাকিয়ে থাকল। কি পরিমাণ খারাপ এই লোক! তার শাড়ি অবধি লুকিয়ে রাখল। কেন? কেন? শাড়ির সাথে কি শত্রুতা? দিতি বাঁকা হাসল। শাড়ি হাতে নিয়েই হেসে বলল, ভেবেছে পাব না। আরে সাক্ষ্য এহসান, আপনি চলেন ডালে ডালে আর দিতি চলে পাতায় পাতায়। বোকা বানানো এত সহজ? এইটুকু বলেই হাসল সে। মন জয় করা হাসি। অতঃপর নিজের শাড়িসহ সব নিয়ে ওয়াশরুমে গেলে। সময় নিয়ে গোসল সারল। তারপরই আবার রুমে এল। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুড়িয়ে যখন শাড়ির কুচিসহ পিন করতে গেল, তখনই ঘটল আরেক বিপত্তি। আম্মু সব দিলেও তাকে পিন দেয়নি। তাহলে পিন আপ করবে কিভাবে? দিতি আবারও ফোন করে ডাকল সাক্ষ্যকে। হতাশ হয়ে কিছু বলতেই নিতেই সাক্ষ্য দ্রুত ঢুকল। দিতি হতাশ গলায় বলল, আমার পিনও নেই। কি করি আমি? ওভাবে হুট করে কেউ আসে না কোনো ইনভাইটেশনে। আমি এসেছি আপনার জন্য। অথচ এমনভাবে এসেছি যে এক পায়ের স্যান্ডেল থাকলে অন্য পায়েরটা খুঁজতেই দিন শেষ। সাক্ষ্য চাইল। মাত্রই শামীমের ওয়াশরুমে গোসল সেরেছে। আর ঠিক তখনই দিতি কল দিয়েছে। কোনোরকমে একটা টি শার্ট জড়িয়েই ছুটে এসেছে। আর এসে শুনুল কি, পিন নেই। হতাশ হল। তার চেয়েও হতাশ হল যখন দিতির শরীরে শাড়ি আছে খেয়াল করল। শাড়িই পরেছে তাহলে? এত তারা কেন এই মেয়ে? সাক্ষ্য ভ্রু নাচিয়েই বলল, শাড়িটা পরতেই হতো। হতো? গুড। তাহলে আপনার ব্যাগে দেখুন। আছে। অদিতি আন্টি বলেছেন আমায়। দিতি শুনল। গুটিকয়েক পা এগিয়ে ব্যাগ চেক করল। এবং পেয়েও গেল। সাক্ষ্য এবারে সামনে দাঁড়িয়েই হাত মেলল। বলল, এদিকে দিন। এখন বলবেন আবার পিন মেরে দেওয়ার মানুষ ও নেই। দিতি আসলেই বলতে নিত। অতঃপর সাক্ষ্য বলে দেওয়াতে সুবিধাই হল। বলে বলে সব পিনই সাক্ষ্যকে দিয়েই পিন আপ করাল। কিন্তু বিপত্তি হল ব্লাউজে আঁচলের যে পিনটা লাগায় তাতেই। দিতি কিছুইতেই চাইল না পিনটা মারতে দিতে। বরং সাক্ষ্যর হাত থেকে পিন টেনে নিজেই চেষ্টা করল। সাক্ষ্য বুঝল কি কিছুই। অপরদিকে দিতির চেষ্টা দেখে নিজেই দিতির দুই কাঁধ ধরে টেনে নিজের সামনে দাঁড় করাল। আঁচলের ভাঁজটা ব্লাউজের গলার দিকটাতে পিন করার জন্যই ব্লাউজটা সরিয়ে ধরল। আর ঠিক তখনই দিতি লাফিয়ে উঠল। এক হাতে চেপে ধরল ওই অংশটুকু।
এমন নয় তার শরীর দেখা যাচ্ছে, তবুও সে হাত দিয়ে চেপে ধরল যেন কিছু লুকাতেই। স্পষ্ট স্বরে বলল, আমি পিন করতে। যান। সাক্ষ্য ভ্রু কুচকায়। কি হল? দিতি আর দাঁড়াল না সামনে। সরে গেল। সাক্ষ্য তা দেখেই বিড়বিড় করল। আজব! ব্লাউজের আড়ালে কি আড়াল করছিল? দিতি কালোর মধ্যে স্টোনের কাজ করা গর্জিয়াস একটা শাড়ি পরেছে। চুলগুলো রেখেছে খোলা। সাক্ষ্যকে জ্বালাতে ইচ্ছে করেই সেজেছে। ঠোঁটে লাগিয়েছে লাল টকটকে লিপস্টিক। ওই যে বলেছে কেউ তাকালেই কুরবানি দিবে। দিতি ও দেখতে চায় কিভাবে দেয়। দিতি দেখতে চাইল ঠিকই, সাক্ষ্যকে জ্বালাতে চাইল ঠিকই, তবে জ্বলল সে নিজে। সাক্ষ্য ও তালে তাল মিলিয়ে কালো পাঞ্জাবি পরেছে। ফর্সা শরীরে বেশ মানিয়েছেও তা। আর মানানোর ফলেই সে তখন থেকেই খেয়াল করে যাচ্ছে শামীমের আত্মীয় স্বজনদের মেয়েরা হতে বিয়েবাড়ির মেয়েরা সবাই প্রায় আর চোখে দেখে যাচ্ছে ছেলেটাকে। দিতি রেগে চাইল কেমন। সাক্ষ্যকে পাঞ্জাবিতে দারুণ লাগছে। দারুণ বলতে তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে এমন, কিন্তু শুধু সে তাকিয়ে থাকলেই একটা কথা ছিল, অন্যরা কেন তাকাবে? ওভাবেই তির্যক চাহনি ফেলে বলল, কি আশ্চর্য! মেয়েরা আর চোখে আপনার দিকে বারবার তাকায় কেন? মেবি পাঞ্জাবি পরার কারণে। পাঞ্জাবিটা তো একদম বিচ্ছিরি। সাক্ষ্য তখন কপাল কুচকাল। ভ্রু নাচিয়ে বলল, তো খুলে ফেলুন। একটা বিয়েবাড়িতে এসে এখন বলছে পাঞ্জাবি খুলে ফেলুন। সাক্ষ্য কি এখন তাহলে খালি গায়ে ঘুরঘুর করবে বন্ধুর বিয়েতে? দিয়েছে আল্লাহ তাকে একটা বউ। মুখে ফটফট কথা থাকলেও আক্কেল গান কিচ্ছু নেই। ভ্রু বাঁকিয়ে বলল, না খুললে? দিতির আরেকটু রাগ লাগল যেন। বলল, ইচ্ছে আপনার। আমার কি? আপনাকে খারাপ দেখাচ্ছে তাতে আমার কি অসুবিধা? সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসল মৃদু। বলল, সুবিধা বলছেন? দিতির গা জ্বালা করল যেন। বলল, আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্লিজ বের হন। সাক্ষ্য বের হল না, বরং এগিয়ে দাঁড়াল। দিতির থেকে কয়েক ইঞ্চি সামনে দাঁড়িয়েই চোখে চোখ রেখে বলল, শাড়ি পরেছেন না খুব? নিষেধ করা সত্ত্বেও পরেছেন। এখন আপনার শাড়ির সাথে আমার পাঞ্জাবিটাই ম্যাচ করবে। আশ্চর্য! আমার সাথে ম্যাচ করতে হবেই বা কেন? কারণ অন্য কারোর সাথে ম্যাচিং হলে মানুষ আবার সন্দেহের চোখে দেখে। এই জন্য সন্দেহ করলে যাতে আপনার সাথেই সন্দেহ করে, তাই ম্যাচিং হতে হবে। তবুও আপনি চাইলে আমি পাঞ্জাবি খুলে খালি গায়েই ঘুরে বেড়াব না হয় বিয়েবাড়িতে। নো প্রবলেম। সাক্ষ্য এইটুকু বলেই ভ্রু নাড়িয়ে চোখে হাসল। অতঃপর আচমকাই পাঞ্জাবিটায় হাত রেখে দিতির সামনেই খুলে ফেল। চোখে হেসে বলল, এভাবেই থাকি হু। কি বলেন? দিতি মুহূর্তেই রাগে অগ্নিমূর্তি ধারণ করে তাকাল। পাঞ্জাবিটা সাক্ষর হাতে তখন। পরনে তখন হাতাবিহীন সাদা গেঞ্জিটা। ফর্সা বাহুদ্বয় মুহূর্তেই চোখে পড়ল বেশ করে। দিতি চাইল। বুকের দিকটাও বেশ উন্মুক্ত। দিতি অন্য সময় হলে হয়তো কিঞ্চিত হলেও লজ্জা পেত। বাইরে লজ্জা না দেখালেও ভেতরে লজ্জা ঠিকই পেত। অথচ আজ রেগে শুধাল। সোজা কথায় বলুন, মেয়েদের অ্যাটেনশন পেতে চান? এম আই রাইট? অ্যাবসলুটলি রাইট। তবে মেয়েদের নয়, মেয়েটার। মেয়েটার? কোনো মেয়েটার? দিতির নাক লাল হল তীব্র রাগে। ভ্রু নাচিয়ে টেনে টেনে বলল, ওহ, মেয়েটার? গুড। তো কে সে মেয়ে? সাক্ষ্য হাসল আড়ালে। একদম দিতির কাছাকাছি দাঁড়িয়ে আচমকায় বাম হাতে দিতির কোমর আঁকড়ে টেনে নীল নিজের দিকেই অতঃপর ঝুঁকে গিয়ে দিতির মুখের কাছাকাছি মুখ ঝুঁকিয়ে চোখে চোখ রেখে উত্তর করল, ইউ মিসেস সাক্ষ্য এহসান, অদিতি আন্টির ঘাড়ত্তারা মেয়ে এবং আমার আম্মুর আদরের পুত্রবধূ। সো ক্যান আই গেট ইউর অ্যাটেনশন ম্যাম? কথাগুলো বলেই সাক্ষ্য আরেকটু মুখ এগোল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি রেখে দিতির দিকে ঠোঁট এগোতেই দিতি কেমন চুপসে গেল যেন। রাগ রাগ মুখটা এবার কেমন নাজেহাল দেখাল পুরুষালী সান্নিধ্যে। তাছাড়া সাক্ষর মুখের হাসিটা কেমন যেন। সে হাসিটা চোখে পড়তেই শিরশিরে এক অনুভূতি বয়ে গেল দিতির সারা শরীর জুড়ে। সাক্ষ্য ফের বাঁকা হাসল। ফের বলল, একটু আগের নাক লাল করা দিতিকা তাসনিম এখন ঘাবড়াচ্ছে। কারণ কি? দিতি এতটা কাছে এবং সাক্ষর হাসিতে নাজেহাল হলেও খুব দেখানোর চেষ্টা করল যে সে ঠিক আছে। খুব ঠিক আছে। তাই তো ভ্রু কুঁচকে বলে উঠল,
ঘাবড়াপ কেন? সরুন এক্ষুনি। এসব পাঞ্জাবি খুলে শরীর দেখিয়ে এটেনশন পাওয়া যায় না, বুঝলেন? এটেনশন পেতে হলে গি। দিতি থেমে গেল। সাক্ষ্য ততক্ষণে আবার ভ্রু নাচিয়ে বলল, এটেনশন পেতে হলে কি? দিতির অবস্থান নাজেহাল ঠেকল যেন। বুকের ভেতর স্পষ্ট কম্পন টের পাচ্ছে। নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসবে। দিতি একদম গা সিটকে রইল যেন। তবুও এতটা কাছাকাছি, তাও যাকে সে অনেককাল যাবৎ ভালোবেসে আসছে সেই। সামান্য পাঞ্জাবি পরলেই, ভার্সিটিতে চোখে পড়লেই তার হৃদস্পন্দের হার বেড়ে দ্বিগুণ হয়। আর এখন হবে না? দিতি তবুও বহু চেষ্টা করল পরিস্থিতি সামলানোর। নিজেকে একদম স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। বলল, নাথিং। আপনার মতো অ্যাটিটিউড দেখানো মানুষজনকে মানুষ এমনিতেই এটেনশন দিবে না ভাই, সরুন তো গু। সাক্ষ্য সরল না। বরং একইভাবে দিতির কোমর খিচে টানল আরেকটু। আগের মতোই দাঁড়িয়ে থেকে ভ্রু নাচিয়ে বলল, ভাই, মানে স্যার। স্যার। দিতির এবার কেঁদে ফেলতে মন চাইল যেন। হুট করে টের পেল যেন সে নিঃশ্বাস ফেলতে পারছে না। দম আটকে আসবে। তাই তো দ্রুতই সাক্ষ্যকে ঠেলে সরে এল যেন। উত্তর করল, আমার মাথা। এমনভাবে থাকলে তো আরেকটু হলেই আমি অ্যাটাক ফ্যাটাক করে ফেলব। সাক্ষ্য হেসে ফেলল কেমন। পিছন থেকেই ভ্রু নাচিয়ে বলল, এইটুকুতেই? রিয়েলি? দিতি চাইল ঘাড় বাঁকিয়ে। সাক্ষ্যর মুখে তখনও একই রকমের হাসি, যে হাসিটা শরীর শিরশোর করতে যথেষ্ট। দিতি মনে মনেই আওড়াল, আল্লাহ, এই লোক তো খুব ডেঞ্জারাস পারসন। দূর থেকে তাকিয়ে থাকি, ওটাই বেটার। এত কাছে এলে তো এমনি হার্ট ফেইল করবে আমার। এইটুকু বলেই খেয়াল করল সাক্ষ্য হাসছে ঠোঁট চেপে। যেন বেশ মজা পেয়েছে সে দিতির ওভাবে সরে যাওয়াতে। দিতি রেগে তাকাল। বলে উঠল, ওভাবে হাসলে একদম মেরে দিব। চিনেন না আমায়, বুঝেছেন? সাক্ষ্য ফের ঠোঁট বাঁকিয়ে হাসে। উত্তর করল, চিনতেই তো চাইছি। দিচ্ছেন আর কোথায় ম্যাম? দিতি আর দাঁড়াতে চাইল না যেন। বুক ধুকফুক করছে তার। দূর থেকে সাক্ষ্য এহসান যতটা ভদ্র, গম্ভীর, শান্তশিষ্ট কাছ থেকে ততটাই চালাক মানুষ। দিতি আর দাঁড়িয়ে না থেকে পা বাড়িয়ে বলল, অ্যাটিটিউডওয়ালা লোকজনদের এসব ফ্লার্টিং মানায় না। জঘন্য যাচ্ছে আপনার সাথে এই ফ্লার্টিং। সাক্ষ্য ফের ঠোঁট চেপে হাসে। দিতি যেতেই পাঞ্জাবিটা ফের শরীরে জড়াতে জড়াতেই হেসে বলে উঠল, মানায় মানায়। বুয়ের কাছে এলে পৃথিবীর সকল পুরুষের অ্যাটিটিউডই ভ্যানিশ হয়ে যায় ম্যাম। বলতে বলতেই হাসল সে। একটু এগিয়ে দরজা দিয়ে চাইল বাইরের দিকে। দিতি ততক্ষণে শামীমদের বারান্দার সোফাটায়। শামীমের মা বাবা কেউ না থাকার দরুণী ঘরটা একদম খালি। জেঠারা, চাচাদের ঘরেই অনুষ্ঠানের সব আয়োজন বলা চলে। শামীম, নিশাদ একটু আগে ঘরে থাকলে ও কিছু সময় আগে বেরিয়েছিল। বাকি সাক্ষ্য আর দিতিই ছিল এতক্ষণ। যার কারণেই সাক্ষ্য ইচ্ছে করে বুকে জ্বালিয়েছিল। সাক্ষ্য হাসে। রুম ছেড়ে বের হয়েই বলল, সবাই উঠোনে, আপনি কেন এই ভুতুরে ঘরে পড়ে থাকবেন? আমার ইচ্ছে। ঠিক আছে, থাকুন বসে। দিতি ওভাবেই বসে থাকল। শামীমদের ঘরে অনেকদিন যাবতই কেউ থাকে না দেখেই বুঝা যাচ্ছিল। শামীমও বাড়ি এলে এ ঘরে আসে না। চাচাদের ঘরেই থাকে। এখন অনুষ্ঠান হওয়াতে খুলেছে। দিতি দাঁড়িয়ে চেয়ে চেয়েই দেখছিল। এরই মধ্যে এল এক লম্বা, চড়া যুবক। প্রথমেই হাত বাড়িয়ে বলে উঠল, হাই ভাবি। আমি রাদিফ, সাক্ষর ফ্রেন্ড। চিনেন? দিতি ফিরে চাইল। রাদিফ? হ্যাঁ। দিতি তো চেনে এই ছেলেকে। চতুর্দশী দিতি যখন সাক্ষ্যকে আড়াল থেকে পরখ করত সর্বদা, তখন সাক্ষ্যর সাথে এই ছেলেটাই ঘুরত ফিরত বেশি সময়। দিতি এই রাদিফের থেকে মাঝে মাঝে ভাবও জমিয়েছে সাক্ষ্যর খোঁজখবর নিতে। তাই তো চিনতে অসুবিধা হল না এত বছরেও। বলল, রাদিফ ব্রো? রিয়েলি? ইয়াহ। চিনতে পেরেছ ডিয়ার? দিতি উচ্ছ্বাস নিয়ে বলল, হু। কেন চিনব না? অবশ্যই। রাদিফ হাতের দিকে ইশারা দিয়েই বলল, হাতটা কবেই মেলে ধরেছি ভাবিগু। দিতি খেয়াল করল এতক্ষণে। হাত বাড়াতে নিয়েই বলে উঠল, হু। সরি। অতঃপর দিতি প্রায় হাতটা বাড়িয়ে ফেলেছিলেই।
রাদিফের হাতে হাত মিলাবে ঠিক তখনই কোথান থেকে যেন সাক্ষ্য ছুটে এল। দিতির হাতটা এক হাত দিয়ে চেপে ধরেই সরিয়ে ফেলে নিজের অন্য হাত বাড়িয়ে মিলিয়ে নীল রাদিফের হাতটা। অতঃপর মুখে বিস্তর হাসি রেখে দিতির দিকে চেয়ে বলল, আপনার হাজব্যান্ডের হাত থাকতে আপনার হাতটা কেন শুধু শুধু কষ্ট করবে বলুন? রেস্টু করুক বরং আপনার বাচ্চা বাচ্চা হাতটা। অতঃপর ওইটুকু বলেই রাদিফের কাঁধ চাপড়াল সে হেসে রাদিফকে বাইরে নিয়ে যেতে যেতে বলে উঠল, রাদিফ, নেচে নেচে চলে এসেছিস? বিয়ে করেছিস না জানিয়ে একটু তো ভাবির সাথে পরিচয় হবই, তাই না? তোর মতো প্লেবয় আর ভেজাল লাগানো মানুষের সাথে আমার বউয়ের পরিচয়ের কোনো দরকারই নাই। শুক্রিয়া, ভাগ্যিস হাত মিলানোর আগে চোখে পড়েছে আমার। রাদিফ চোখ ছোট ছোট করে জানাল, তোর বউ আমার বইনের মতো যা। তবুও না। যা বইনি হয়। তবুও না। আমার বউয়ের সাথে ফ্লার্ট করে এমনিও পার পাবি না। তবুও বৃথা চেষ্টা করে নিজের দুঃখ বাড়াতেই পারিস। তবে ভেজাল লাগানো নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারব না। দেখা গেল কখন কি ঝামেলা লাগিয়ে দিবি। রাদিফ মুখ কুঁচকে বলে উঠল, ঠিক। একটু আধটু ফ্লার্টিমি করি আমি, ভেজাল লাগাই না। তোকে আমার বিশ্বাস নেই। শাম্য আর কথা শামীমদের গ্রামের বাড়িতে এসে পৌঁছাল একটু আগেই। এসেই শুরু হলো শাম্য একগাধা বিচার। কথা গাড়িতে এ করেছে ও করেছে আরও কত কি। সাক্ষ্য শুধু চুপচাপ শুনে। অতঃপর গম্ভীর স্বরেই জিজ্ঞেস করল, তুই বাসে যাবি? না গেলে গাড়িতে গিয়ে বস। শামীমের আকদ উপলক্ষে একটা বড়সড় রকমের বাস ও ভাড়া করা হয়েছে। শাম্য সেটা একবার দেখেই সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসে যাব, বাসে। বাসে কত সুন্দর সুন্দর মেয়ে থাকবে। দিতি হেসে ফেল। শাম্যর দেখাদেখি সেও বলল, বাসে যাব, বাসে। বাসে কত? বাকিটুকু বলতে নিয়েই থেমে গেল দিতি। সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, বাসে কত? কমপ্লিট করুন। বাসে সুবিধা হবে তাই। সাক্ষ্য শুনল। অতঃপর শামীম কিসের জন্য ডাক দেওয়াতে আবার ছুটল। শাম্য ততক্ষণে বাসে উঠে বসল। একটা সিটে আরাম করে বসল। কথা আর দিতি তখনও নিচে দাঁড়ানো। দুইজনের বিভিন্ন রকমের ছবিই তুলছিল দুইজনে। সাক্ষ্য ফিরে এসে বাসে বসেছে শাম্যর সিটের পাশাপাশি থাকা একটা সিটেই। ভ্রু নাচিয়ে বলল, এই দুইজন কোথায়? ওই যে ঢং করে। গাড়ি ছেড়ে দিবে অথচ এদের ছবি তোলাই শেষ হয় না ভাইয়া। সাক্ষ্য ভ্রু কুঁচকে শাম্যর ইশারা বরাবরই চাইল। ছবি তুলছে দুই রমণী। আশ্চর্য। সাক্ষ্য চোখ ছোট ছোট করেই চেয়ে রইল পলক না পেলে। অদিতি আন্টির মেয়েটা একটু রাগটাক করে বলেই কি এই ভালো লাগা? নাকি ড্যাব ড্যাব করে চেয়ে থাকত বলে? কোন কারণে? সাক্ষ্য বহু চেষ্টা করেও কারণ পেল না। তবে দিতিরা তারও অনেকটুকু সময় পর গাড়িতে উঠল। সিট তখন প্রায় বেশিরভাগই পূর্ণ। দিতি যখন উঠতে নিচ্ছিল তার আগেই প্রায় হন্তদন্ত হয়ে নিধি উঠল। অতঃপর সাক্ষ্য এবং শাম্য দুইজনের সিটের কাছে গিয়েই থামল। দুইজনের পাশেই একটা করে সিট খালি। দিতি শুধু ভ্রু কুঁচকে ছিল। অপেক্ষায় ছিল নিধি মাত্রই বুঝি সাক্ষ্যর পাশে বসে পড়বে। বোধহয় বসেও পড়ত। তবে তার আগেই সাক্ষ্য বলে উঠল, নিধি, পিছনে সিট আছে নিশাদের পাশে। দেখো। নিধি বোধহয় চাইলেও আর দাঁড়াতে পারল না। দিতি শুধু দেখল নিধির চলে যাওয়া। পরমুহূর্তেই শাম্যকে জিজ্ঞেস করল উচ্ছ্বাস নিয়ে, শাম্য ভাই, আমি তোমার পাশে বসি হু? সাক্ষ্য ভ্রু জোড়া কুঁচকে শুনল। দিতি যে মাত্রই শাম্যর পাশে বসতে নিচ্ছিল ঠিক তখনই হাত দিয়ে টেনে ধরল দিতির বাহু। দ্রুতই টেনে বসাল নিজের পাশে। শাম্য তখন মাত্রই অন্যদিকে ফিরেছিল। চোখ ফিরিয়ে এদিক তাকাতেই দেখল দিতি উধাও পাশ ফিরে চাইতেই দেখল সাক্ষ্যর পাশে বসেছে। কথা ততক্ষণে তার পাশে বসেছে। শাম্য তা দেখেই নাক মুখ কুঁচকে নীল কেমন করে যেন। বলল, যারে সহ্য করতে পারি না সেই সবসময় আমার আগে পিছে পাশে থাকে। কেন ভাই, কেন? কোন দুঃখে? সাক্ষ্য অবশ্য ওদিকে মন দিল না। দিতিকে পাশে বসিয়েই ফিসফিস স্বরে দিতিকে বলে উঠল, জবলজান্ত হাজব্যান্ড থাকতে অন্যের পাশে বসবেন কোন দুঃখে? দিতি উত্তর করল না। যদি নিধি না আসত সে অবশ্যই বসত সাক্ষ্যর পাশে। নিজে থেকেই বসত। কিন্তু নিধি এসে এখানে দাঁড়াল কেন হু? এইটুকু ভেবে যখন চুপ থাকল ঠিক তখনই শামীমের কোনো এক আত্মীয়া যাচ্ছিল পাশ দিয়ে। দিতিকে দেখে নিয়েই বলে উঠল,
শামীমের বন্ধুর বুটা বুঝি এ মেয়েটাই? মাশাল্লাহ, দুইজনকেই খুব মানিয়েছে তো। সাক্ষ্য মাথা নাড়াল দ্রুতই। হেসে বলল, জি আন্টি। দিতি ভ্রু বাকাল। সাক্ষ্য হেসে বলল কথাটা। বাহ, আওরাল জি আন্টি গু। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।